কিন্তু তারেক রহমান বলতেছে যে জামাতকে বাংলার জনগণ ৭১ সালেই দেখেছে যে জামাত কি জিনিস। কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কি তারেক রহমানের এই অবস্থানকে সঠিক মনে করেন কিনা? যদি তারেক রহমান মনে করেন যে জামাত কিরকম দল সেটা জনগণ ৭১ সালেই দেখেছে, তাহলে কেন জামাত ইসলামের সঙ্গে তিনি জোটবদ্ধ রাজনীতি করলেন এবং একসঙ্গে ক্ষমতা শেয়ারও করে নিলেন এবং দুইজন নেতাকে মন্ত্রী বানিয়ে মন্ত্রিসভায়ও রাখলেন? তাহলে এত বছর পরে কেন তার এই বোধোদয় হলো যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল? শোনেন মিশন সাহেব, বোধোদয় আগে হতে পারে, পরে হতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত বোধোদয় হতে পারে। তারা যে জামাতের লোকদের মন্ত্রী করেছিল তার খেসারত কিন্তু তারা দিয়েছে। তারা যে ক্ষমতা চ্যুত হয়ে গেছিল, 20 বছর লেগেছে ক্ষমতায় ফিরে আসতে। এখন আর বিজ্ঞান আল্লাহ তালার হাতে আছে। তারা যে ক্ষমতা চ্যুত হয়েছিল তার জন্য দায়ী ছিল জামাত। তারাই পাকিস্তান থেকে ওই চীনের অস্ত্র এনে খালাস করেছিল এবং এই অস্ত্র সেভেন সিস্টারে তারা ঢুকেছিল। এবং সেই সময় কেমিক্যাল কর্পোরেশনের ওখানে একটা পোর্টের একটা জায়গা আছে, এই কেমিক্যাল কর্পোরেশন ছিল শিল্পমন্ত্রীর অধীনে। শিল্পমন্ত্রী তখন জামাতের লোক ছিল। তারা এটা সিক্রেটলি ওই জায়গায় অফলোড করেছে অস্ত্র পাকিস্তান থেকে আনা, সেইটা তারা সেভেন সিস্টার ঢুকেছে। ফলে বাংলাদেশের টার্মার হয়ে গেছিল এবং এবং প্রতিবেশী দেশ তো সহ্য করেনি, তাকে ক্ষমতাচ্যুত করে দিয়েছে। আজ 20 বছর তারা ক্ষমতার বাইরে। সুতরাং তাদের শিক্ষা হয়েছে এবং আমি জানি তারা এবং ভারত উভয়ই কাছাকাছি আসছে এবং তারা উভয় দলকে সম্মানের সাথে সহযোগিতা করবে। আমরা আনন্দিত, আমরা খুশি যে বাংলাদেশ এতে বেঁচে যাবে। কেন বাংলাদেশ প্রতিবেশীর সাথে উইন করবে। প্রতিবেশী যদি উইন রাজি হয়ে যায় তাহলে আমরা মুক্তিযোদ্ধারা 30 লাখ লোক মুক্তিযুদ্ধ শহীদ হয়ে গেছে, আমরা মনে করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, সেটা ভালো হবে। কিন্তু আপনি কি মনে করেন যে আসলে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এবং নিশ্চয় 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 100%, 101%. I have কিন্তু regular communication with the policymakers of South Bloc and North Bloc. I have communications with the Pension Secretary and others. And তারা বুঝছে, তারা এখন of late understood যে আগের দলের প্রধানমন্ত্রীকে ওরকম দাসখত লিখে নিয়ে দাসীর মতো রেখে দিয়ে তাদের লাভ হয় নাই এবং তাদের ক্ষতি হয়েছে। মানুষ gone against India, became anti-India. Now they are trying to improve the relationship. এবং আমরা বিএনপি রাজি আছে, আমরা মুক্তিযোদ্ধা আমরাও রাজি আছি। কেননা we don't have option. We don't have any option. And they also don't have. India doesn't have any option. অপশন বুঝলাম আপনার বক্তব্য পড়েছে। কিন্তু জনাব মোহাম্মদ মুসা, যদি বিএনপি ক্ষমতায় আসে, তারপর আমরা দেখলাম যে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর একটা ইসলামিক শক্তি, সেটা জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তারপরে খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ একটা ইসলামিক শক্তি, তারা খুব একটা শক্তিশালী অবস্থানে আছে। সেটা বিএনপি ক্ষমতায় গেলেও তারা মাঠে শক্তিশালী অবস্থানে থাকবে বলেই মনে হচ্ছে। এবং যারা কিন্তু এই ভারত বিরোধী এবং তারা মনে করতেছে যে যেহেতু এই ভারত শেখ হাসিনাকে 15 বছর ধরে অবৈধভাবে টিকে রেখেছে, সুতরাং তাদের বক্তব্যগুলো সব কিন্তু ভারতের বিরুদ্ধে যায়। তাহলে মাঠে এইরকম একটা শক্তিশালী ইসলামিক মাইন্ডেড অপোজিশন পার্টি রেখে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে, তাহলে তো ইসলামিক গোষ্ঠীগুলো বাধা দিবে। এক্ষেত্রে আসলে বিএনপি পারবে কিনা যে ইসলামিক শক্তিগুলোকে উপেক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে? বাধা দিবে তাদের সেই শক্তি আছে। আর এরা যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে আর এরা যে বাধা দিবে বিরোধী শক্তি হিসেবে, এটা কিন্তু ভালো দিক আছে। আমি আপনাকে বলি, শোনেন, আমি আপনাকে বলেছি আমি ক্ষমতার শীর্ষবিন্দুতে চাকরি করেছি 22 বছর। সাব 6 প্রেসিডেন্ট। আমার মনে আছে রুহুল কুদ্দুস সাহেব ছিলেন বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি। উনি ভেরি ক্লোজ টু মি, উই বিলং টু সেম প্লেস। আমি তখন বঙ্গভবনের প্রেসিডেন্ট এপিএস। বঙ্গবন্ধু রাজশাহী গেছে, ওখান থেকে ফেরার পথে দিল্লিতে পানি চুক্তি হবে। তো উনি পানি বিশেষজ্ঞ যে ছিলেন ওনাকে ডাকলেন, নামটা ভুলে গেলাম, আব্বাস ডাকলেন, ডেকে বললেন যে কি তুমি কি বলো।
মিনিমাম কত খরার সময়? স্যার 46,000 cubic of water। তো বললো তুমি 48-এ আর্গুমেন্টে রাখবা, আমি মস্কো থেকে এসে জয়েন করবো, 48,000 রাখবা, আর যাবার সময় হলিডে গুলো নিয়ে যাও, হলিডে তো রেগুলার তাদের বিরুদ্ধে পানি বিষয়, হলিডে গুলো নিয়ে। দেখেন জমাত যে এই তিনটা ভূমিকা পালন করবে, এটাও শাহিন মিশর সাহেব, এটাও কিন্তু বাংলাদেশের জন্য ভালো। আমাদের যাদের সাথে উইন উইন করতে হবে তারাও বুঝে যাবে যে আমি তারেক রহমান প্রধানমন্ত্রী, কিন্তু আমারও দেশে বিপদ আছে, সুতরাং তারা এগুলো ক্যালকুলেট করে আমার সাথে সমঝোতা করবে, ছাড় দিবে, আমিও ছাড় দেব। সুতরাং জমাত যদি বিরোধিতা করে, হেমায়তুদ্দিন মিশন সাহেব আপনাকে বলি, সেটাও কিন্তু দেশের জন্য ভালো, তবে তাদেরকে সীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না, সীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না, সীমার মধ্যে অসীম তুমি সেরকম থাকতে হবে। জি, আপনার কাছে এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই বুঝিয়ে বললেন ভারত বাংলাদেশ সম্পর্কে এবং ভারতের সঙ্গে বিএনপির সঙ্গে কি সম্পর্ক যদি বিএনপি ক্ষমতায় আসে। আমার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছেন। কিন্তু জামাত ইসলাম সবসময় অভিযোগ আনে যে বিএনপি 5 তারিখের পর থেকে দেশ জুড়ে ব্যাপকভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, এরকম বিভিন্ন কাজ করতেছে এবং এবং অনেকে বলতেছে যে আমি সারা বাংলাদেশের অফিসার কর্মচারী মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট, ওই যে কাজ ওরা বলছে ওটা সকল দল, এনসিপির মধ্যে একটা চামচিকার দল, তারা পুকুই পোকা, তারাও করতেছে এবং বিএনপি করতেছে, জামাত, ইভেন আওয়ামী লীগ তার পুরানা লোকদের দ্বারা তারাও তা করতেছে। তো এটা নেচার হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্যাল এলিমেন্টদের, ওটা একজনের এখানে দোষারোপ করে লাভ নেই। দিস ইজ এ কন্টিনিউয়াস ফেনোমেনা অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। ওইটা ঠিক না, ওটা যে বলছে ওটা ঠিক না। তাহলে জমাদের পপুলারিটি বাড়ছে না কেন? এমনকি তারা মসজিদে গিয়ে এই শুক্রবার বলে যা দাঁড়িয়ে পাল্লা বলে, এটা নিয়ে তো মসজিদের মধ্যে খুব অসন্তোষ তৈরি। আমি নিজে যে মসজিদে নামাজ পড়ি সেখানে, সুতরাং ধর্ম ব্যবসা করতে তারা চায়, এটা করতে দেওয়া হবে না। আমার কিছু বক্তব্য আছে, আমি বলতে চাই, কখন বলবো? না, বক্তব্য আমরা তো মাত্র 20 মিনিট গেল। কিন্তু আপনি কি মনে করেন যে এই যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনে, এগুলা সবই আসলে প্রোপাগান্ডা এবং বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র? না, প্রোপাগান্ডা না। আপনি আমাকে কখনোই এক পাশে ভাববেন না। আমি আজকে আপনাকে একটা কথা বলি, আমি 6টা বই লিখেছি, তার মধ্যে একটা হলো মাস উইন্স ফ্রিডম, এটা বাংলা এডিশন বেরিয়েছে 2000 সালে। এখানে বঙ্গবন্ধু সম্পর্কে কোনো অতিশয়োক্তি নাই, বাড়াবাড়ি বক্তব্য নেই। সেই জন্য শেখ হাসিনা আমাকে প্রায় গালাগালি করেছিল। তাই বলে দেখেন, আমি ঐতিহাসিক হিসেবে একটা নিউট্রাল বই লিখলাম, যাতে করে এটা সব জমানায় এটা অ্যাকসেপ্টেবিলিটি থাকে। আচ্ছা, বইটার নামটা একটু বাংলাদেশ উইন্স ফ্রিডম, মুসা সাদিক। এবং এটা আমি বলে রাখি, এই বই বিদেশি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন আসে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই বইটাই তাদেরকে দেয়, কারণ এটা কমপ্লিটলি নিউট্রাল ভাবে আমি লিখেছি, ফ্রম দি আইসাইড অফ দি হিস্টোরিয়ান। সুতরাং আমি আপনাকে নিউট্রাল ভাবে বলছি। এই যারা বলতেছে যে ওই দল বেশি, ওর সব দলে কিছু এলিমেন্ট থাকে যারা আপনার চাঁদাবাজি তোলে। যেমন আমার নিজের কথা বলি, আমি আমার নিজের সংগঠনের কথা বলি, আমার সংগঠনে বলা আছে কোনো চাঁদাবাজি হবে না, আমরা নিজেদের পকেট থেকে সারা জীবন করে আসছি। কিন্তু তবু সিলেটে আমি খবর পেয়েছি 1 বছর যে তারা একটা বই বাড়ি করছে, হ্যাঁ, ওখানে অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করছে, তখন তাদের আমরা ওই কমিটি পাত্র করে দিলাম। আমরা অ্যাডভার্টাইজমেন্টের টাকা দিয়ে মুক্তিযোদ্ধারা চলবে, আমরা না খেয়ে থাকবো, কিন্তু ওই দিকে যাবো না। ওই যে একটা পত্রিকা বার করলো, 15 পাতার অ্যাডভার্টাইজমেন্ট ঢুকালো, এইভাবে ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করা, নো। সুতরাং অনেক সময় সেন্ট্রাল কমিটির লোকজনের গ্রিপের বাইরে নিচের দিকে গুলো হয়, হতে থাকে, অজান্তে হতে থাকে, ওইগুলো আপনি ধরার দরকার নেই।
মূল পার্টি ঠিক আছে কিনা, মূল পার্টি কেন্দ্রে ঠিক আছে কিনা। যেমন ধরেন শেখ হাসিনার সময় আমার নিজের অভিজ্ঞতা আপনাকে বলি। আমি G23 গেছিলাম, তখন ওদের প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল বিকে সিং, ওই 40 সেম ব্যাংকার। তো সে দাওয়াত দিয়েছিল, আমি আমার গেছি হোটেল তাজ প্যালেসে, ওই আদানির পিএস দেখা করতে আসছে। তা আমি দেখা করে বিদায় করে দিয়েছি। কেননা ওই G20 আগে আমাদের ওই চিটাগাং আলমাস সিনেমা হলে একটা সেমিনার হয়েছিল মুক্তিযোদ্ধাদের। সেখানে একজন পূর্বের 80 বছর বয়স মুক্তিযোদ্ধা, সে বলছে আদানি যেখানে ইলেকট্রিসিটির রেট হওয়ার কথা 6 টাকা 7 টাকা, সে 12-13 টাকা নিচ্ছে। আমি নিজে ঢাকা এয়ারপোর্টে যাবো, নেক্সট টাইম ইফ হি অ্যারাইভস ইন ঢাকা আই উইল পার্সোনালি কিল হিম, শুট হিম ডাউন। কাগজে বেরিয়ে গেছে, ইন্ডিয়ান কাগজে বেরিয়েছে, তাই ওয়াজ প্রেজেন্ট ওভার দ্য মিটিং। তো আমি যখন দিল্লি গেলাম, তোর পিএস আসছে তাজে দেখা করতে, ওকে তো আমি চিনি না, রিসেপশনিস্ট দেখাই দিয়েছে। তাই বললাম আই উইল নট সি ইউ। তারপর বিকালে তার এক জিএম আসছে, জিএম কিন্তু আদানি গ্রুপের জিএম কিন্তু ভেরি ভেরি পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। তো আমি তাকে পোলাইটলি বললাম, তখন সে বললো যে, আমি একটু কড়া কথা বললাম, দ্যাট ইউ আর সাকিং ব্লাড অফ বাংলাদেশ and why you have come to see me. I don't like to see your face and face of Adani anytime in my lifetime, and ask him not to go to Bangladesh. তখন সে তার পকেট থেকে ভিজিটিং কার্ড বার করে আমাকে বললো, স্যার, ইউ আর ওয়ান অফ দি স্পেশাল ডিগনিফাইড গেস্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আই ডোন্ট লাইক টু হিউমিলেট ইউ, but you have humiliated me, but I don't mind. But I am giving you this visiting card. Show this visiting card to your Prime Minister and ask her point blank. Originally it was 60 crore, 60,000 কোটি টাকার প্রজেক্ট। এটা তো তারাই ডাবল করছে। She made it double. She made it double. She made it double. 12 টাকা ছিল ইউনিট, সরি 6-7 টাকা, তারাই 12-13 টাকা করছে। গরিব মেহনত মানুষ খেতে পায় না, বুকে রাঙা মানুষ, তার ঘরের বিজলি আপনি ডবল করে নিচ্ছেন। থিঙ্ক অফ। তো আমি তখন বললাম, অল রাইট, তুমি যদি বলো এটা ছিল 60,000 কোটি টাকা, তো আমাদের ওই লোক বলেছে ডবল করো, তাহলে 1,20,000 কোটি টাকা হয়। তো তুমি 1,24,000 কোটি টাকা করতে করো, কাগজ দেখো 1,24,000 কোটি টাকা তোমাদের প্রজেক্ট। বলে এটা তো তার সাথে যে পিএস বিজনেস সেক্রেটারি বলে, এক্সেলেন্সি তোমার মধ্যে সেক্রেটারি আছে, তারাও ভাগ চেয়েছে। তখন আবার 4,000 কোটি টাকা তাদের জন্য করেছে। ঠিক তো কিভাবে বাংলাদেশকে খাবলে খুঁড়ে ফোকলা বানিয়ে দিয়ে গেছে এই আগের আমলের লোকেরা। এই নমরুদ ফিরাউনরা বাংলাদেশ থেকে আল্লাহ খতম করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি উদাহরণ দিলাম, আরো উদাহরণ দিতে পারি। I can put you 100 examples more